এটি ছিল বাসর রাতের ঠিক পরের সকাল। সম্রাজ্ঞী নূরমহল যখন আলোচনা করছিলেন তখন সম্রাট আর চোখে বারবার প্রিয়তম স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। ছিপছিপে হালকা গরম পারস্য গোলাপের আভাসনা নূরমহলের সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে। তিনি সতর্কতার সঙ্গে পেট এবং বুকের দিকে লক্ষ্য করলেন। নূরমহলের পেটের আকৃতি ছিল 14 থেকে 15 বছরের একজন অবিবাহিতা কিশোরীর মতো। শরীরের যতটুকু অনাবৃত ছিল ততটুকু দেখে বোঝা যাচ্ছিল যে সম্রাজ্ঞীর গায়ের রং সর্বত্র একই উজ্জ্বলতা নিয়ে ঝলমল আবেশ সৃষ্টি করছিল। তিনি পিঠ টান টান করে বসেছিলেন, হাঁটু পেছনের দিকে ভাঁজ করে, ফলে বুক থেকে পেট এবং তলপেটের গড়ন স্পষ্টই বোঝা যাচ্ছিল। তার স্ত্রী যে এত সুন্দর তা তিনি এর আগে কল্পনা করতে পারেননি। মুখমণ্ডল থেকে পায়ের নখ অবধি কোথাও যেন এতটুকু মেদ নেই। খানদানি মোগলের সবাই বিশ্বাস করেন যে হযরত সেলিম চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম এর দোয়ার বরকতেই সম্রাট জাহাঙ্গীর পৃথিবীতে এসেছিলেন। তার মহান বাবা এই জন্য তার নাম রেখেছিলেন সেলিম। দরাজ গলায় তিনি সম্রাটকে সবসময় সেলিম বলে ডাকতেন। এই ঘটনার পর সম্রাট আকবর সেলিম চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালামকে অনুরোধ করেন রাজধানীর ফতেহপুর সিক্রিতে এসে বসবাস করার জন্য। আকবরের সেই অনুরোধ রাখেন মহান এই সাধক। আকবর ও সাধকের সম্মানে নির্মাণ করেন সুবিশাল প্রাসাদ, বুলন্দ দরজা নামের ইতিহাস বিখ্যাত তোরণ এবং একটি সুন্দর পরিপাটি মসজিদ। কথিত রয়েছে মহামতি আকবর হযরত সেলিম চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালামকে এতই শ্রদ্ধা করতেন যে তিনি চাইতেন সর্ব অবস্থায় তার স্থান যেন আকবরের মাথার উপর হয়। এই জন্য তিনি তার নিজ প্রাসাদের কাছাকাছি প্রায় 150 ফুট উঁচু বিরাট এক পাহাড়ের মতো স্থান নির্মাণ করেছিলেন। সে পাহাড়ের উপর নির্মিত হয়েছিল হযরত সেলিম চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালামের মাজার, বুলন্দ দরজা এবং মসজিদ। আকবর ছোট্ট সেলিমকে নিয়ে রোজ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতেন। কোকা ছিলেন হযরত সেলিম চিশতির দৌহিত্র। আগে বলেছিলাম কোকার মা ছিলেন সম্রাটের দুধ মা, ফলে নিবিড়ভাবে একই মায়ের পরিচর্যায় বেড়ে উঠেছেন। শারীরিকভাবে কোকা ছিলেন যথেষ্ট বলশালী, মেধাবী এবং প্রচন্ড চঞ্চল প্রকৃতির মানুষ। শৈশব এবং কৈশোরের দিনগুলোতে তিনি ছিলেন আরো দুরন্ত এবং বেপরোয়া। জীবনের অনেক লুকানো অভিজ্ঞতা সম্রাট কোকার মাধ্যমে পেয়েছিলেন। দেওয়ানে আমের বেদিতে বসে মধ্যরাতে ঝিরঝিরে বাতাসের স্পর্শে সম্রাটের কেবলই মনে হচ্ছিল সেসব দিনের কথা। সম্রাটের মনে পড়ছে অনেক ঘটনা। কোকাই প্রথম তাকে দেখিয়েছিল মোরগ এবং মুরগির মিলন দৃশ্য, এরপর ঘোড়া, গাধা সহ অন্যান্য প্রাণীদের। তাকে বুঝিয়েছিল যে নারী ও পুরুষরাও এমনটাই করে। সম্রাট কেবল শুনেছিলেন কিন্তু বোঝেননি। তার মাথায় ঢুকছিল না মানুষ কেন মোরগ ও মুরগির মতো এমন করবে, এই কাজ করে লাভই বা কি হবে। কোকা উত্তর দিয়েছিল, এতে অনেক মজা আছে। পৌরস্যের উদ্দামতার প্রথম স্বাদ আস্বাদন করেছিলেন এই কোকার মাধ্যমে। এক রাতে সম্রাট শুয়েছিলেন কোকার সঙ্গে। মজার মজার কথা বলছিলেন উভয়ে। বয়স তখন সবে 12 কি 13 হবে। জীবন এবং যৌবন সম্পর্কে কিছুই জানতেন না, কিন্তু অদম্য আগ্রহ এগুলো জানার জন্য। পরিণত বয়সে কোকা ছিলেন সম্রাটের সর্বক্ষণের সঙ্গী। রাজপুতদের বিরুদ্ধে এক যুদ্ধে সম্রাটকে লক্ষ্য করে ছোড়া এক লক্ষ্যভেদী তীরকে নিজ পিঠ পেতে রুখে দিয়েছিলেন কোকা। সে যাত্রায় 1 মাস শয্যাশায়ী ছিলেন তীরের আঘাতের কারণে। সে কোকার মৃত্যু সম্রাট জাহাঙ্গীর কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সুবি বাংলার উপর তার জিদ চেপে বসল। যে কোনো মূল্যে তিনি বাংলার সংহতি ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞা করলেন। এভাবেই রাত গড়িয়ে ভোর হলো। বিশ্বস্ত এবং যোগ্য অন্য কোন সেনাপতিকে সেখানে সুবেদার হিসেবে নিয়োগের কথা ভাবলেন। তার প্রথমে মনে এলো আলাউদ্দিন চিশতির কথা। সেও ছিল সম্রাটের আরেক বিশ্বস্ত বাল্যবন্ধু।
আলাউদ্দিন চিশতীর সম্পর্কে হযরত সেলিম চিশতী রহমতুল্লাহি আলাইহিস সালামের দৌহিত্র ছিলেন। সম্রাট যখন তার কথা ভাবছিলেন তখন তিনি বিহারে মোগল সুবেদার হিসেবে কাজ করছিলেন। 1608 সালে সম্রাট জাহাঙ্গীর আলাউদ্দিন চিশতীকে ইসলাম খান উপাধি দান করে সুবে বাংলার সুবেদার করে পাঠান। ইসলাম খান বিহার হয়ে রাজধানী এবং সেখান থেকে রাজমহল পৌঁছেন 1609 সালে। পুরো 2 বছর তিনি পথে প্রান্তরে থেকে অবিরতভাবে বাংলার বারভূঁইয়াদের সঙ্গে একের পর এক যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধ কৌশল এবং সামরিক ব্যয়ের বিষয়ে আলোচনার জন্য ইসলাম খানের বিশেষ দূত ইয়ারকুলি খান আগ্রার ফতেপুর সিক্রিতে উপস্থিত আছেন গত 3-4 দিন ধরে। নূরজাহানের সঙ্গে সম্রাটের বিয়ের আয়োজনের ব্যস্ততার জন্য এতদিন দেখা হয়নি। আজ প্রাতরাশ সভায় সম্রাট ইয়ারকুলি খানকে আমন্ত্রণ জানিয়েছেন সুবে বাংলার বিষয়গুলো আলোচনার জন্য। এটি ছিল বাসরাতের ঠিক পরের সকাল এবং এই প্রাতরাশ সভাতেই সম্রাট অতীতের সভ্য থেকে ভেঙে নববিবাহিত সম্রাজ্ঞী মেহেরুন্নিসাকে প্রকাশ্যে এনে রাজ আমন্ত্রদের সঙ্গে অংশগ্রহণের জন্য ডেকে এনেছেন। সম্রাজ্ঞী মেহেরুন্নিসা আনন্দ নয়নে সভাস্থলে প্রবেশ করে সম্রাটকে কুর্নিশ করলেন। সভাসদরা বুঝতে পারলেন না ওই মুহূর্তে তাদের করণীয় কি। সম্রাট উঠে দাঁড়ালেন, বললেন, আহলান ওয়া সাহলান ইয়া নূর মহল। সঙ্গে সঙ্গে সভাসদরা দাঁড়িয়ে গেলেন এবং সম্রাট ও সম্রাজ্ঞীকে কুর্নিশ করলেন। সমেশ্বরে বলে উঠলেন, আহলান ওয়া সাহলান। সবাই যে যার আসনে বসলেন। সম্রাটের ঠিক পাশের দস্তরখানে সম্রাজ্ঞীকে বসতে দেওয়া হলো। নকিব ঘোষণা করলেন, মহামান্য বাদশাহ নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তার নববিবাহিত বেগমকে নূরমহল বা প্রাসাদের আলোকবর্তিকা উপাধিতে ভূষিত করেছেন। এখন থেকে ওনার নাম হবে নূরমহল। উপস্থিত সভাসদরা সমস্বরে বলে উঠলেন, মারহাবা ইয়া মারহাবা। প্রাথমিক আলোচনা শুরু হলো। বাংলা থেকে আগত ইসলাম খানের বিশেষ দূত ইয়ারকুলি খান আনুষ্ঠানিকভাবে সুবে বাংলার গভর্নরের সরকারি চিঠি হস্তান্তর করলেন। নকিব তা পড়ে শোনালেন। সম্রাট টুকটাক প্রশ্ন করে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার চেষ্টা করলেন। দূতের জবানবন্দি, সুবেদার, চিঠি এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য প্রায় একই। বারভূঁইয়াদের নতুন করে সংগঠিত হওয়ার খবর এবং বিশেষ করে তাদের নেতা মুসা খানের শক্তি বৃদ্ধির খবরে সম্রাটকে বেশ চিন্তিত মনে হলো। দরবার হল নিশ্চুপ। দূত বসে আছেন সম্রাটের নির্দেশের অপেক্ষায়, আর সম্রাট মাথা নিচু করে ভাবছিলেন করণীয় সম্পর্কে। এমন সময় সম্রাজ্ঞী অনুমতি চাইলেন সংশ্লিষ্ট বিষয়ে কিছু বলার জন্য। উপস্থিত সভাসদ আশ্চর্য হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। এমন ঘটনা কোনোদিন তারা দেখা তো দূরের কথা শোনেনি। যুদ্ধক্ষেত্রের বিষয়াদি নিয়ে আলোচনা হচ্ছে, আর সেখানে কিনা মতামত দেবেন জেনানা মহলের একজন নারী। 2-1 জন মুচকি হেসে চোখের ইশারা বোঝাতে চাইলেন, আচ্ছা শোনা যাক না কি বলেন আমাদের সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী শুরু করলেন, সাহেবে আলম, বাংলা সম্পর্কে আমার বেশ পড়াশোনা রয়েছে। এর ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, লোকজনের মানসিকতা, প্রশাসনিক জটিলতা এবং রাজস্ব আদায়ের ধরন সম্পর্কে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে। এখন যেভাবে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে তাতে বিজয়ের সম্ভাবনা যেমন ক্ষীণ, তেমনি বিজয় লাভ করলেও তা ধরে রাখা যাবে না। মহান সম্রাট আকবরের আমল থেকে বাংলা নিয়ে আমরা যুদ্ধ করে আসছি। ইতিহাস বলে ওই অঞ্চলের মানুষ খুবই অস্থির আর আবেগপ্রবণ। বছরের প্রায় 3 মাস বেশিরভাগ অঞ্চল পানির নিচে থাকে, আর বাকি 4 মাস লাগে পানি নেমে আসতে। কাজেই প্রাকৃতিক কারণে কোনো আক্রমণকারী বাহিনীর এই 60টি মাস সেখানে করার কিছুই থাকে না। আমরা যুদ্ধ করতে পারি কেবল বছরের মাত্র 5টি মাস। এই 5 মাসের যতটুকু অর্জন হয়, পরবর্তী 7 মাসে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্র, পাহাড় এবং গহীন অরণ্য বেষ্টিত। দক্ষিণের বিরাট অংশ হাজার হাজার ছোট বড় নদ নদী দ্বারা বেষ্টিত। পশ্চিম দিকের অবস্থাও অনুকূলে নয়, কেবল মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে রয়েছে সমতল উঁচু ভূমি। এই অবস্থায় সুবে বাংলার রাজধানী যদি রাজমহলে থাকে, তাহলে কোনো অবস্থায় পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না। বরং যদি রাজমহল থেকে দেশের মধ্যাঞ্চলের রাজধানী স্থানান্তর করা হয়, সেই ক্ষেত্রে প্রতিপক্ষ এমনিতেই দমে যাবে। আমার মনে হয় যুদ্ধ করতে হবে না, কারণ বাঙালিদের দেখেছি প্রচন্ড আবেগপ্রবণ। তারা যখন এককভাবে দলবদ্ধ অবস্থায় থাকে তখন প্রচন্ড অহংকার করে। সম্মিলিত বাঙালি একসঙ্গে থেকে অহংকার ছাড়া অন্য ভালো কিছু করেছে, বিশেষত যুদ্ধক্ষেত্রে তার নজির আমার জানা নেই। অন্যদিকে তাদের প্রতিপক্ষকে তারা সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু প্রতিপক্ষ হঠাৎ সামনে এসে গেলে দিশারা হয়ে দিক বেদিক পালাতে শুরু করে।
গত 500 বছরের ইতিহাসে দিল্লি বাহিনী যতবারই বাংলা আক্রমণ করেছে, আমরা প্রায় একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখেছি। সার্বিক অবস্থায় আমার মতামত হলো, পূর্ববঙ্গে সুবে বাংলা রাজধানী হোক, সেই রাজধানীর নামকরণ সম্রাটের নামে করা হোক। এতে করে প্রতিপক্ষ রাজধানী আক্রমণের বিষয়ে যথেষ্ট মানসিক চাপে থাকবে, কারণ যেহেতু এটি সম্রাটের নামে নামকরণ হয়েছে, সেহেতু সম্রাট এটি রক্ষার জন্য সর্বত চেষ্টা করবেন। অন্যদিকে স্থানীয় জনগণ এতে দারুণভাবে নিজেদের সৌভাগ্যবান মনে করবে। তাদের সহজে বিশ্বাস করানো যাবে যে একদা নতুন রাজধানী, তার উপর আবার সম্রাটের নামে। ফলে এখানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উন্নয়ন হবে এবং স্থানীয়ভাবে করার উপর পরিবর্তে কেন্দ্রীয় সরকার থেকে বেশি বরাদ্দ আসবে। এ অবস্থায় মোগল বাহিনী স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা লাভ করবে। বিরোধী পক্ষের সঙ্গে প্রথম দিকে সরাসরি যুদ্ধে না গিয়ে দূরবর্তী কয়েকটি ছোট ছোট রাজ্য আক্রমণ করে জয়লাভের ব্যবস্থা করতে হবে। দেশের পশ্চিমাঞ্চলে কামরূপ রাজ্য আক্রমণের জন্য সৈন্য প্রেরণ, অন্যদিকে রাজধানীতে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাতে হবে। সৈন্যরা সকাল বিকাল নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত মার্চ করবে এবং ঘোড়া ছুটিয়ে জৌলুসপূর্ণভাবে চলাফেরা করবে। বড় বড় দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করতে হবে, নির্মিত হবে মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি। এভাবে যদি 8-9 মাস প্রবল সৈন্য সহকারে চলা যায়, তাহলে অস্থির বাঙালি ভয় পেয়ে স্বেচ্ছায় এসে সন্ধির প্রস্তাব দেবে। আমার বিশ্বাস কোন যুদ্ধ করতে হবে না। সম্রাট এবং তার সভাসদরা মনোযোগ সহকারে সম্রাজ্ঞীর বক্তব্য শুনছিলেন। অবাক বিস্ময়ে তারা সম্রাজ্ঞীর পাণ্ডিত্য, বাচনভঙ্গি এবং সুবে বাংলা সম্পর্কে বাস্তব জ্ঞানের পরিধি লক্ষ্য করছিলেন। উপস্থিত সভাসদ সম্রাজ্ঞীর মতের সঙ্গে সহমত পোষণ করলেন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়ে তাদের বক্তব্য সংযোজন করলেন। সম্রাটও কিছু বিষয় যোগ করলেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে এই বোধহয় প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থিত সভাসদরা নির্ভয়ে এবং নিঃসংকোচে আলোচনার সুযোগ পেল এবং সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সবাই মনে করল এটা তারই সিদ্ধান্ত। সম্রাজ্ঞী নূরমহল যখন আলোচনা করছিলেন, তখন সম্রাট আঁচ চোখে বারবার প্রিয়তম স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। তার স্ত্রী যে এত সুন্দর তা তিনি এর আগে কল্পনা করতে পারেননি। ছিপছিপে হালকা গরম পারস্য গোলাপের আভাসনা নূরমহলের সর্বাঙ্গ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। মুখমণ্ডল থেকে পায়ের নখ অবধি কোথাও যেন এতটুকু মেদ নেই। শরীরের যতটুকু অনাবৃত ছিল ততটুকু দেখে বোঝা যাচ্ছিল যে সম্রাজ্ঞীর গায়ের রং সর্বত্র একই উজ্জ্বলতা নিয়ে ঝলমল আবেশ সৃষ্টি করছিল। তিনি সতর্কতার সঙ্গে পেট এবং বুকের দিকে লক্ষ্য করলেন। মেয়েদের বিশেষত সন্তান প্রসবের পর পেট এবং তলপেটের মধ্যে উচ্চতা এবং আকৃতির পার্থক্য থাকে। প্রায় তলপেটে ভারী হয়ে যায়, কোনো পোশাক এই বৈষম্য ঢেকে রাখতে পারে না। কিন্তু নূরমহলের পেটের আকৃতি ছিল 14 থেকে 15 বছরের একজন অবিবাহিতা কিশোরীর মতো। তিনি পিঠ টান টান করে বসেছিলেন, হাঁটু পেছনের দিকে ভাঁজ করে। ফলে বুক থেকে পেট এবং তলপেটের গড়ন স্পষ্টই বোঝা যাচ্ছিল। সম্রাট এবার বুকের দিকে তাকালেন, কিন্তু ইতোমধ্যেই রাজকীয় মুন্সি শাহী ফরমান লিখে ফেলেছেন এবং সম্রাটের কাছে পেশ করলেন মোহরাঙ্কিত করার জন্য। সম্রাটের ভাবনায় ছেদ পড়ল। আনমনে নিজের মোহরাঙ্কিত স্থানটিতে স্বাক্ষর করলেন। ইতোমধ্যে প্রাতরাশ পর্ব শেষ হলো। নকিব সবার সমাপ্তি ঘোষণা করলেন। সবাই যার যার মতো উঠে গেলেন। সম্রাজ্ঞীও যাচ্ছিলেন, কিন্তু সম্রাট একাকী বসে থাকলেন কিছুক্ষণ। সম্রাজ্ঞী যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন কেবল সম্রাট ছাড়া সবাই উঠে দাঁড়িয়ে কুর্নিশ করছিলেন। রাজকীয় শানের সুরে তাকে বিদায় জানানো হচ্ছিল। এসব কোনো কিছু মোগল হেরেমের ঐতিহ্যের মধ্যে ছিল না, এমনকি সম্রাটও কাউকে কিছু ইঙ্গিত দেননি। তবে সম্রাজ্ঞী নূরমহলের প্রতি সভাসদরা এবং রাজঅন্তপুরের প্রটোকলের কর্মকর্তারা এত সম্ভ্রম দেখালেন কেন? হতে পারে নূরমহলের প্রবল রাজস্বিক ব্যক্তিত্ব, অথবা সম্রাটকে খুশি করার জন্য। সে যাই হোক, সম্রাট এবার ভাবতে শুরু করলেন আজ রাতের অনুষ্ঠেয় অভিসার পর্ব নিয়ে। তার একটু আফসোস হচ্ছিল যে গত রাতের ঘটনা নিয়ে। কেন তিনি নির্বোধের মতো সারা রাত প্রেয়সীর কথাই শুনলেন, একবারও কেন স্পর্শ করলেন না? আলতোভাবে স্পর্শ, তারপর আলিঙ্গন, এরপর অন্যান্য আবেগের বহিঃপ্রকাশ। এসব করতে করতে বড়দের কত সময় লাগতো। বাসর ঘরে সক্ষম পুরুষের মতো আচরণ করার জন্য তিনি উচ্চ মাত্রায় উত্তেজক ওষুধ সেবন করেছিলেন, কিন্তু সম্রাজ্ঞীর মোহময় অভিব্যক্তি এবং জীবনালক্ষ্য শুনে সেই ঔষধ কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। একথা স্মরণ করতেই সম্রাট প্রবলভাবে উত্তেজিত হয়ে পড়লেন। দুষ্টুর চিন্তা এবং শরীরের দুষ্ট অঙ্গগুলো একসঙ্গে লাফালাফি শুরু করলো।
আজ রাতে আর ভুল হবে না বলে প্রতিজ্ঞা করে সম্রাট মূল দরবার হলের দিকে রওনা হলেন। রাজ দরবার সেদিন ছিল লোকের লোকারণ্য। বলতে গেলে রাজধানীর সব আলেম ওলামা সেদিন উপস্থিত হয়েছিলেন। দরবার হল, প্রাসাদের মূল বেদি এবং দুর্গের মূল ফটক পর্যন্ত কয়েক হাজার ধর্মীয় আলেম উপস্থিত। প্রাসাদের বাইরে প্রায় লাখখানেক মানুষ জড় হয়েছে। দরবারে প্রবেশ করা মাত্র সম্রাট বুঝতে পারলেন পরিস্থিতির গুরুত্ব, কিন্তু তার গোয়েন্দা কর্মকর্তারা এই বিশাল উপস্থিতির সম্পর্কে তাকে কিছুই জানায়নি। এরা কেন এসেছে, কিভাবে এসেছে, বা এত লোক হঠাৎ করে দরবারের সব কার্যতালিকার ঊর্ধ্বে উঠে কেমন করে দরবার হলে প্রবেশ করলো, এসব চিন্তা করার আগে সমবেত আলেমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দিল। অন্যান্য দিনে সম্রাটের আগমন বার্তা নকিব ঘোষণা করে। এরপর সম্রাটের সম্মানে সানাই নহবত বেজে ওঠে। উজির নাজির, সেনাপতি এবং পাত্রমিত্ররা যে যার পদমর্যাদা অনুযায়ী দাঁড়িয়ে থাকলেন। রাজ অন্তপুরের পদবিদারী রাজ মহিষীরা পর্দার অন্তরালে যার যার আসনের সামনে দাঁড়িয়ে রইলেন। এরই মধ্যে সম্রাট ঢুকলেন। উপস্থিত সবাই মাথা নুয়ে কুর্নিশ করলেন এবং সম্রাটের সম্মানে নির্ধারিত প্রশংসাসূচক শব্দমালা সমস্যার উচ্চারণ করলেন। শহরের প্রধান বিচারপতি, কাজীউল কুজ্জা, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতি সম্রাটের কাছাকাছি আসনগুলিতে বসে থাকেন। দরবার পরিচালনাকারী আগের রাতেই দিনের কর্মসূচি নির্ধারণ করেন, ফলে সেভাবেই কর্মদিবস এগোতে থাকে ভোর থেকে মধ্যাহ্ন অবধি। এরপর 2 ঘন্টা বিরতি, আবার শুরু হয়ে কখনো কখনো গভীর রাত অবধি চলে। মাঝে নামাজের বিরতি থাকে। পুরোটা নির্ভর করে কার্যতালিকার উপর। যেদিন কাজ কম থাকে সেদিন মাঝে মধ্যে দরবারে গান বাজনা, কবিতা, ধর্মতত্ত্ব বিষয়ে আলোচনা এবং দেশি বিদেশি নৃত্য পটীয়সীদের অংশগ্রহণে চলে নৃত্য অনুষ্ঠান। কিন্তু আজকের সকাল এমন হলো কেন? সকাল থেকে সম্রাটের মন ভীষণ ফুরফুরে ছিল। প্রকাশ্য দিবালোকে নূরমহলকে প্রাণভরে দেখার সুযোগ, শুভে বাংলা সমস্যার ব্যাপারে সর্বসম্মত একটি সিদ্ধান্ত দিতে পারার আনন্দ এবং সর্বোপরি আজকের রাতে প্রেয়সীর সঙ্গে রঙ্গলীলার পূর্ব পরিকল্পনা করার সুখে সমুখটা আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্তু দরবারে ঢুকে তিনি বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। স্পষ্টত বোঝা যাচ্ছিল পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। প্রাসাদ রক্ষীদেরও কোনো নিয়ন্ত্রণ নেই। মনে হচ্ছে আগত আলেমরা দরবারের হর্তাকর্তা। প্রজ্ঞাবান সম্রাট মুহূর্তের মধ্যেই কর্তব্য স্থির করে ফেললেন। অত্যন্ত ধীরস্থির ভাবে দরবারে ঢুকে সিংহাসনে আসীন হলেন। পাত্রমিত্ররা মাথা নুয়ে কুর্নিশ করল। আলেমরা মাথা নোয়ালেন না, বরং সমস্বরে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাও ছিল মোগল রাজদরবারের চিরায়িত ঐতিহ্যের খেলা। বুদ্ধিমান সম্রাট সালামের উত্তর দিয়ে অভ্যাগত আলেমদের স্বাগত জানালেন। এরপর তাদের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন। পরিচিত কেউ আছেন কিনা দেখার চেষ্টা করলেন। তাদের চোখ এবং মুখের অভিব্যক্তি দেখে আগমনের হেতু বোঝার চেষ্টা করলেন, কিন্তু না, কাউকে তো পরিচিত লাগছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে আশেপাশের কারোর সঙ্গে আলাপ করবেন সেই সুযোগও পেলেন না। এত বৃহৎ সমাবেশের উদ্দেশ্য কিছু বলা বিপজ্জনক, আর এসব ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত দেওয়া আত্মহত্যার শামিল। সম্রাট সময় নিতে চাইলেন অন্তত 20 থেকে 30 মিনিট, কেবল পরিস্থিতির সম্পর্কে আন্দাজ লাভের সুযোগটুকু পাওয়া। তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। দরবার ত্যাগ করে কিছু সময়ের জন্য বাইরে যাবেন, তাও সম্ভব ছিল না বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে। সম্রাট অনেকটা অসহায়ের মতো চারদিকে তাকাচ্ছিলেন। তার পাত্রমিত্র, সেনাপতি, দ্বাররক্ষী বা প্রাসাদরক্ষীরা সব আতঙ্কিত চোখে বারবার এদিক ওদিক ফিরছিলেন। সম্রাট কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এরই মাঝে নকিব ঘোষণা করলেন, পর্দার আড়ালে বসা মহামান্য সম্রাজ্ঞী নূরজাহান সম্রাটের সঙ্গে জরুরি কথা বলতে চান। সম্রাট চাইলে তিনি প্রকাশ্য দরবারে আসতে প্রস্তুত, অথবা সম্রাট অনুগ্রহ করে তার খাসকামরায় গমন করতে পারেন। নকিবের ঘোষণা দরবারস্থলে বজ্রপাতের মতো পরিস্থিতির সৃষ্টি হলো। ভারতবর্ষে বিগত প্রায় 400 বছরের মুসলিম শাসনে এরূপ ঘটনা কখনো ঘটেনি। একমাত্র সুলতান ইলতুৎমিশের শাসনামলে রাজকুমারী সুলতানা রাজিয়া মাঝে মধ্যে দরবারে আসতেন সৈনিকের পোশাকে। প্রথম দিকে কট্টর মুসলিম আমত্তরা প্রবল বিরোধিতা করতেন। পরে সুলতান ইলতুৎমিশের দৃঢ়তার কারণে তারা নমনীয় হয়। ইলতুৎমিশ তার সুযোগ্য কন্যাকে অনেক আগেই সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। যখন প্রকাশ্য দরবারে রাজ অন্তপুরের দহিতা বা মহিষীরা আগমন করবেন, এটি ছিল অভূতপূর্ব, অতি আশ্চর্য ঘটনা এবং প্রচলিত সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থাপনার একেবারেই বিপরীত। নকিবের ঘোষণায় সম্রাট আরো হতবিহ্বল হয়ে পড়লেন। উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকলেন।
সম্রাজ্ঞী নূরমহলকে দরবারে আগমনের অনুমতি দেওয়া হলো এবং সম্রাটের পাশে একটি কুর্সির ব্যবস্থা করা হলো। সম্রাটের জন্য নির্ধারিত সিংহ দরজা দিয়ে সম্রাজ্ঞী নূরমহলে ঢুকলেন। সানাই বাজলো, নহবত বাজলো। সবার পরিষদরা উঠে দাঁড়িয়ে কুর্নিশ করলেন। সম্রাট একদিকে ফিরে নববধূকে দেখার চেষ্টা করলেন। সবে গত রাতে তার সঙ্গে বিয়ে হয়েছে। কার্যতই লাখ কবুলিয়ত এবং হালকা কথাবার্তা ছাড়া দৈহিক এবং মানসিক ভাব বিনিময়ের গভীরতায় পৌঁছানো যায়নি। অথচ তার অভিব্যক্তি, শান শওকত এবং গত রাত থেকে এ পর্যন্ত যা কিছু ঘটল তার হিসাব মেলাতে পারছেন না সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্রাট লক্ষ্য করলেন নূরমহল তার প্রাতরাশকালীন পোশাক পরিচ্ছদ পাল্টে ফেলেছেন, সঙ্গে অলঙ্কারে দিয়েও। সম্পূর্ণ মুসলিম ঐতিহ্যের আরবীয় এবং পারসিক ধাঁচের পোশাকে আবৃত সম্রাজ্ঞীর পোশাকে এমন এক রুচিশীলতা, আভিজাত্য এবং শালীনতাবোধ ফুটে উঠেছে যে দরবারের সবচেয়ে কট্টরপন্থী পুরুষ মানুষটি অভিযোগ করতে পারবেন না। সম্রাজ্ঞী তার জন্য নির্ধারিত কুর্সিতে আসন গ্রহণ করার আগে সম্রাটকে কুর্নিশ করলেন। উপস্থিত মান্যবরদের সালাম প্রদান করলেন এবং অন্য অভ্যাগতদের হাত ধরে শুভেচ্ছা জানালেন। আসন নেওয়ার পর একটু ঝুঁকে সম্রাটের দিকে ফিরে তাকালেন এবং খুব স্বাভাবিকভাবে বললেন, আলম্পনা, দরবারের এই গুরুতর সময়ে আমার মনে হলো আপনার পাশে দাঁড়ানো উচিত। আপনি প্রার্থনার সভার পর যখন কিছুটা সময় সেখানে বসেছিলেন তখনই আপনার অজান্তে দ্রুতই অনেক কিছু ঘটে যায়। আপনি অনুমতি দিলে নকিবের মাধ্যমে আপনার পক্ষে কিছু ঘোষণা দিতে চাই। সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনি সিদ্ধান্ত দিলে মনে হচ্ছে উদ্ভূত সমস্যা থেকে ভালোভাবে বের হওয়া যাবে। সম্রাটের পক্ষ থেকে ইতিবাচক ইশারা পাওয়ার পর সম্রাজ্ঞী নকিব অর্থাৎ দরবারে ঘোষককে কতিপয় নির্দেশনা দিলেন। সাধারণ অভ্যাগতদের আসন এবং সিংহাসনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে বেশ খানিকটা জায়গা ফাঁক রাখা হতো। নকিবের ঘোষণার ব্যক্তিটিকে সেই খেয়ালি জায়গাটুকু অতিক্রম করে কেউ সম্রাটের কাছাকাছি যেতে পারত না। এই নিরাপদ দূরত্বের কারণে সম্রাট, সম্রাজ্ঞী এবং নকিবের মধ্যকার আলোচনা অন্য কেউ শুনতে পেল না। নকিব ঘোষণা করল, মহামানব সম্রাট জানতে চাচ্ছেন তার রাজ্যের পরম শ্রদ্ধেয় আলমরা কেন এসেছেন। আলমদের মধ্যে যিনি স্বীকৃত নেতা এবং যার প্রতি আগত মেহমানরা ভরসা রাখেন তাকে সবার পক্ষ থেকে নিবেদন পেশ করার জন্য সম্রাট আদেশ দিচ্ছেন। বক্তব্য প্রদানকারী আলেম প্রথমে হাত উঠাবেন এবং অন্যান্য সবাই তাকে সার্বিক সমর্থন দিয়ে হাত উঠাবেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি অভ্যাগত মেহমানদের সারি থেকে 10 কদম সামনে এসে তার বক্তব্য প্রদান করবেন। ঘোষণা মতে কাজ হলো। আলমদের নেতা তার বক্তব্য প্রদানের জন্য সামনে এগিয়ে এলেন এবং বলতে থাকলেন, দরবারের মহান বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে সালাম। সালাম আর সম্মানিয়া রাজমহিষী নূরমহলকে। আমরা আজ আমাদের জাতীয় জীবনের অতিশয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সদাশয় সম্রাটের দরবারে ন্যায় বিচারের আশায় এসেছি। ভারতীয় উপমহাদেশের সমগ্র মুসলমান গত প্রায় 90 বছর ধরে সীমাহীন মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমাদের পূর্বপুরুষরা এই কষ্ট নিয়ে ইন্তেকাল করেছেন আর আমরাও ধুকে ধুকে মরছি। বাদশাহ নামদার, আমরা দুনিয়ার কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসিনি। আপনার রাজ্যের ক্ষতি হবে কিংবা আপনার রাজস্বের ক্ষতি হবে এমন কোনো বিষয় আমরা উত্থাপন করব না। হে সদাশয় সম্রাট, আপনি জানেন যে আপনার পিতামহ অতিশয় ভালো মানুষ ছিলেন। মহামতি বাবরের মৃত্যুর পর তিনি যখন নাসিরউদ্দিন হুমায়ুন নাম ধারণ করে সিংহাসনে বসেন তখন ভারতবর্ষের রাজনীতিতে যা কোনোদিন ঘটেনি তিনি তাই করে বসলেন। সমগ্র রাজ্য ভাগ করে সৎ ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। নিজে রইলেন দিল্লির সিংহাসনে আসীন। বড় অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন তিনি। অকারণে রাত বিরাতে বের হয়ে পড়তেন, চলে যেতেন যেখানে খুশি সেখানে, তাঁবু গাড়তেন এবং মহা আনন্দের সময় কাটাতেন। কোনো কোনো দিন লাল রঙের জামা পরতেন কেবল কৃত্রিম ভাবে মেজাজ গরম করার জন্য। লোকজন যেন তার লাল পোশাকে ভয় পায় এবং তারও যেন মেজাজ গরম হয়ে ওঠে, এই জন্য কয়েকখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরে আনতেন। কখনো তলোয়ার দিয়ে শিরোচ্ছেদ করতেন, আবার হাতির পায়ে নিচে ফেলে তাদের মেরে ফেলতেন। এরপর তিনি কালো রঙের পোশাক পরে শোক পালন করতেন। নিজে উচ্চস্বরে কান্নাকাটি করতেন এবং তার সঙ্গে সময় দেওয়ার জন্য বিশেষ ঢঙে রং করে কান্নাকাটিতে অভ্যস্ত দাস দাসীদের আনা হতো। তারা সবাই মিলে কখনো পুরো সকাল কিংবা পুরো বিকাল কান্নাকাটি করত। এরপর সম্রাট গোলাপ জলে গোসল করতেন, সুন্দর করে সুগন্ধি মাখতেন এবং গোলাপি রঙের মখমলের জব্বা পরে উৎসবের আয়োজন করতেন। শুরু হতো খানাপিনা, নাচ গান, কবিতা আবৃত্তি সহ নানা রকম বিনোদনমূলক কর্মকাণ্ড। সম্রাট হুমায়ুন যখন দিল্লি এবং এর আশপাশ এলাকায় দেদার আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন তখন এই বিহারের শাসনকর্তা শেরশাহ সূরি বিদ্রোহ করে বসলেন। ইতিহাস সাক্ষী,
বহু ঘটন অঘটনের মধ্য দিয়ে 1540 খ্রিস্টাব্দে 17 মে রাজধানী আগ্রার 150 মাইল পূর্বে অবস্থিত কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে বাদশাহ হুমায়ুন বিতাড়িত হলেন আর নতুন সম্রাট হলেন শের শাহ। তখন থেকে শুরু হলো ভারতীয় মুসলমানদের ঈমান আকীদা নষ্ট এবং ভ্রষ্ট করার এক অভিনব প্রচেষ্টা। এই প্রচেষ্টার পেছনে ছিল এক প্রেম কাহিনী। আপনার দাদি হামিদা বানুর অপরূপ রূপ, হামিদা বানুর পিতার ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে সদাশয় বাদশাহ হুমায়ুন ভুল পথে পরিচালিত হতে থাকলেন। 1541 সালের আগস্টে পরাজিত বাদশাহ হুমায়ুন তার সৎ ভাই মির্জা হিন্দালের আশ্রয়ে চলে গেলেন। তার সৎ মা দিলদার বেগম তাকে বড় আদর করতেন, এমনকি নিজের আপন পুত্রদের তুলনায়। মির্জা হিন্দালের রাজপ্রাসাদে কোনো এক বিকালে বেড়াতে এলেন হামিদা বানু। তার বয়স তখন 13 বছর। তার পিতা শেখ আকবর আলী ছিলেন পারস্যের শিয়া মতাবলম্বী প্রভাবশালী জমিদার। স্থানীয়ভাবে লোকজন তাকে ডাকতেন মীর বাবা দোস্ত। তিনি পারস্য সম্রাট শাহ তামাশক এবং একই সঙ্গে মির্জা হিন্দালের বন্ধু ছিলেন। জীবন যুদ্ধে পরাজিত এবং বিধ্বস্ত বাদশাহ হুমায়ুন 13 বছরের কিশোরী হামিদা বানুকে দেখা মাত্র পাগল হয়ে গেলেন তাকে বিয়ে করার জন্য। এর অবশ্য যৌক্তিক কারণও ছিল। তার প্রথম স্ত্রী বেগা বেগম ওরফে হাজি বেগম ছিলেন সন্তান ধারণে অক্ষম এবং প্রেম এবং রোমাঞ্চের ক্ষেত্রে একেবারেই বেমানান। ফলে বাদশাহর মন সবসময় কারোর জন্য উথাল পাথাল করত। বাদশাহ হুমায়ুন তার দুর্বলতার কথা অকপটে সৎ মা দিলদার বেগমের কাছে বললেন। প্রিয় সন্তানের স্বপ্ন পূরণের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেলেন। হামিদা বানু এবং তার পিতা মীর বাবা দোস্তের কাছে বিয়ের পয়গাম পাঠানো হলো। প্রায় 40 দিন পর প্রস্তাব গৃহীত হলো বটে, তবে শর্ত দেওয়া হলো বাদশাহ হুমায়ুনকে সুন্নি মত ত্যাগ করে শিয়া মতাবলম্বী হতে হবে। তিনি হামিদা বানুর পিতার শর্ত মেনে নিলেন। ফলে 1541 সালের সেপ্টেম্বরের কোন সোমবার দুপুরবেলা মহা ধুমধামে তাদের বিয়ে হলো। অন্যদিকে ভারতবর্ষের মুসলমানদের কপাল পুরো। উপস্থিত আলেমদের নেতা মুফতি ফখরুদ্দিন দরবারে দাঁড়িয়ে সম্রাট জাহাঙ্গীর তার নবপরিণতা স্ত্রী এবং রাজ আমত্তদের শোনাচ্ছিলেন কিভাবে ভারতবর্ষের প্রায় 500 বছরের মুসলিম শাসনামলে রাষ্ট্রীয়ভাবে সুন্নি মতবাদ অনুসৃত হতো এবং কিভাবে সম্রাট হুমায়ুন কর্তৃক সেই ধারা ব্যাহত করে শিয়া মতবাদ চালু হলো। রাজদরবারের সব অমাত্য, সেনাবাহিনীর প্রায় সব সদস্য এবং সাধারণ মানুষ ছিল সুন্নি মতাবলম্বী। অন্যদিকে রাষ্ট্রীয় নীতিতে পরিচালিত হয়ে আসছিল শিয়া মতবাদ। বিষয়টি যে কত ভয়াবহ হতে পারে তার নমুনা আজকের এই সুন্নি সমাবেশ। কেবল সব মহলের সহযোগিতা ছাড়া রাজদরবারে এভাবে হাজার হাজার আলেম ওলামা সম্পূর্ণ বিনা নোটিশে ঢুকতে পারতেন না। সম্রাটকে বুঝতে চেষ্টা করলেন। মুফতি ফখরুদ্দিন যা বলছেন তার রাজপ্রাসাদ সহ সাম্রাজ্যের সব মানুষের মনের কথা। কাজে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করতে না পারলে সর্বব্যাপী বিদ্রোহের দাবানল জ্বলে উঠতে পারে। তিনি ভাবতে ভাবতে সম্রাটের দিকে তাকালেন। সম্রাটকে বেশ অমনোযোগী এবং অস্থির মনে হলো। তিনি উসখুস করছিলেন। ভাব দেখে মনে হলো সম্রাট মুফতি ফখরুদ্দিনের কথা শোনার চেয়ে এতক্ষণ বসে বসে অন্য কিছু করেছেন। সম্রাটকে বুঝলেন সম্রাট দরবারের উপস্থিত হাজারো মানুষের চোখ ফাঁকি দিয়ে বারবার কেবল তার দিকে তাকিয়েছিলেন। নূরজাহান চোখের ইঙ্গিতে মুচকি হেসে সম্রাটকে বোঝাতে চেষ্টা করলেন, মান্যবর শাহেনশাহ, অধীর হবেন না। আজকের রাতটি মধুময় করার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব। আমার সারা জীবনের জ্ঞান, ধ্যান এবং সাধনা দিয়ে বাসরাতের প্রতিটি ফুলকে মোহময় করে সুগন্ধ চারণের ব্যবস্থা করব। এবার দয়া করে সামনের দিকে তাকান এবং দরবারে মনোযোগী হন। সম্রাট মনে হয় নূরমহলের মনের অবস্থা টের পেলেন। তিনি মুফতি সাহেবকে তার বক্তব্য চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সম্রাটের ইঙ্গিত পেয়ে মুফতি আবার শুরু করলেন। আলম্পনা হামিদা বানুর সঙ্গে বিবাহ সম্পন্ন হওয়ার পর বাদশাহ হুমায়ুন বেশ আনন্দের সময় কাটাচ্ছিলেন, কিন্তু নিয়তি তাকে বারবার যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছিল। সৎ ভাই হিন্দাল মির্জা এবং কামরানের চক্রান্তে তিনি আবার রাস্তায় নামতে বাধ্য হলেন। এই ঘটনার প্রায় 2 বছর পর বাদশাহ দুর্গম মরুভূমি পাড়ি দিয়ে রাজপুত রাজা রানা প্রাসাদের রাজ্য অমরকোটে উপস্থিত হলেন। 1542 সালের 22 আগস্ট রাজপুত দরবারে বাদশাহ হুমায়ুনকে সরকারিভাবে জাঁকজমকের সঙ্গে গ্রহণ করা হলো। হামিদা বানু তখন 8 মাসের গর্ভবতী। এর ঠিক 2 মাস পর অর্থাৎ 1542 সালের 15 অক্টোবর অমরকোটের অবস্থানকালে আপনার ভুবন বিখ্যাত পিতা মোহাম্মদ আকবরের জন্ম হয়। বাদশাহ হুমায়ুন তার নাম রাখলেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। এই কথাটা সবাই জানি। হামিদা বানুকে বিয়ের আগে বাদশাহ এক রাতে স্বপ্নে দেখেছিলেন তার একটি পুত্র সন্তান হবে। লাহোর রাজপ্রাসাদে ঘুমন্ত অবস্থায় স্বপ্নযোগে বাদশাহকে নির্দেশ দেওয়া হয় ছেলের নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর রাখা হোক।
বাদশাহ সেদিন ভারী আশ্চর্য হয়েছিলেন এবং তার ডায়েরিতে বিষয়টি লিখে রেখেছিলেন। বাদশাহর নিকটজন এবং দরবারের অনেকে বিষয়টি জানতেন, কাজেই নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরপরই তিনি স্বপ্নযোগে সেই নির্দেশ বাস্তবায়ন করেন। বাদশাহ হুমায়ুন 1543 সালে সিন্ধুর অমরপুর থেকে কান্দাহারে রওনা করলেন। মাঝে মরুভূমির মধ্যে শালমাস্তান নামক এক দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়লেন। এই যুদ্ধে তিনি এতই বেকায়দায় পড়েন যে স্ত্রী এবং নবজাতক সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে মরুভূমির মধ্যে খাদ্য এবং পানীয়হীন অবস্থায় ঘুরতে থাকেন। বহু কষ্টের পর তারা পারস্য এসে উপস্থিত হন। এই অনিশ্চিত যাত্রাপথের মৃত্যুঝুঁকি থেকে বাঁচানোর জন্য নবজাতক আকবরকে ভাই হিন্দাল মির্জার প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়। হামিদা বানুর পিতার কয়েকজন প্রভাবশালী পারস্যের শিয়া নেতার সহযোগিতায় বাদশাহ হুমায়ুন পারস্য সম্রাট শাহ তাহমাসপের দরবারে আশ্রয় লাভ করেন। ভারতবর্ষে শিয়া মত রাষ্ট্রীয়ভাবে চালুর শর্তে পারস্য সম্রাট তাকে হারানো রাজ্য পুনরুদ্ধারে সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এদিকে দিল্লিতে 1545 সালে শের শাহ মারা যান। তার মৃত্যুর পর পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসেন এবং তিনি এর 9 বছর পর অর্থাৎ 1554 সালে মারা যান। এরপর দিল্লিতে শুরু হয় সিংহাসন নিয়ে শের শাহের বংশের লোকদের মধ্যে ক্ষমতার লড়াই। আর এই সুযোগে বাদশাহ হুমায়ুন পারস্যের সৈন্য সহায়তা নিয়ে দিল্লি আক্রমণ করে পুনরায় সিংহাসন দখল করে নেন 1555 সালে। ক্ষমতা লাভের পর থেকে তিনি রাষ্ট্রীয়ভাবে শিয়া মতবাদ চালু করেন এবং যেই শুরু তারপর আর থেমে থাকেনি। আজ অবধি চলছে রাষ্ট্রীয় মদদে শিয়া মতাদর্শের প্রচার এবং প্রোপাগান্ডা। আমাদের আলেম সমাজ এবং ভারতবর্ষের কোটি কোটি সুন্নি মুসলমান রাষ্ট্রীয় এই অনাচারের তীব্র প্রতিবাদ জানাতেই দরবারে উপস্থিত হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরবেন না। একথা বলে মুফতি ফখরুদ্দিন পিছনের দিকে তাকালেন। আর সঙ্গে সঙ্গে শুরু হলো সমস্যার এক গগনবিদারী স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহুর্মুহ স্লোগানে রাজপ্রাসাদ প্রকম্পিত হতে থাকলো। এই ছিল এক অভূতপূর্ণ ঘটনা। আগ্রা শাহী হেরম তো দূরের কথা, তাবৎ দুনিয়ার কোন রাজপ্রাসাদে এমন ঘটনা কখনোই ঘটেনি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল অভ্যাগত আলেমরা বোধহয় প্রাসাদের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। সম্রাট বা উপস্থিত উজির নাজির কিংবা সেনাধ্যক্ষরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকলেন স্লোগান থামার অপেক্ষায়। কিন্তু থামা তো দূরের কথা, বরং বেড়েই চলল ক্রমাগত ভাবে। প্রাসাদের দ্বাররক্ষী, দরবারের উপস্থিত সশস্ত্র অস্ত্রধারী সৈনিকরা থরথর করে কাঁপতে থাকলো। অসহায়ের মতো সম্রাট নবপরিণীতা স্ত্রী নুরমহলের দিকে তাকালেন। সম্রাজ্ঞী নুরমহল হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং সম্রাটের অনুমতি নিয়ে ক্ষণিকের জন্য পর্দার অন্তরালে গেলেন। উত্তেজনা, দ্বিধা এবং শঙ্কায় তার শরীর ঘামতে শুরু করছিল। খাস কামরায় ঢুকে তিনি প্রথমে ঠান্ডা পানি পান করলেন। মাথাটা বেশ ঘুরছিল, সম্ভবত পেটে ক্ষুধাও ছিল। সকালের প্রাতরাশ সভায় তিনি মূলত কিছুই খাননি। এরপর সকালের সাজসজ্জা পরিবর্তন করে যখন কিছু মুখে দিবেন প্রস্তুতি নিচ্ছিলেন, অমনি খবর পেলেন দরবারে আগত আলমদের কথা। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তিনি সেখানে যাবেন, কারণ তার কেন জানি মনে হচ্ছিল সম্রাট তার চিন্তা চেতনায় প্রায় অমনোযোগী হয়ে পড়েন এবং সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেন না। গত 4 বছর প্রাসাদে অবস্থানকালে তিনি দেখেছেন অসংখ্য বিশৃঙ্খলা এবং শুনেছেন ভয়াবহ সব অনিয়ম আর দুর্নীতির খবর।